নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আজ 23শে জানুয়ারি, সঙ্গে সরস্বতী পুজো। আনন্দে মাতোয়ারা এই বাংলার মানুষজন। আর ঠিক সেই আবহে চলছে এসআইআর। বেশ কয়েক জায়গায় এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা চলছে, সেই কর্মসূচি ঘিরে রাজ্য জুড়ে কিন্তু ব্যাপক উত্তেজনা, বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। গত কয়েকদিনে যদি দেখা যায়, বিভিন্ন জায়গায় এই এসআইআর সংক্রান্ত শুনানি থেকে ডাকা নিয়ে নানা জায়গায় প্রচুর বিক্ষোভ হয়েছে, যার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী, উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী, মালদার গাজল, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে। বিডিও অফিস ভাঙচুর হয়েছে। শুনানির নামে সাধারণ মানুষকে হেনস্থ করার অভিযোগে সন্দেশখালী 1 এবং বাসন্তী বিডিও অফিসে উত্তেজিত জনতা ভাঙচুর চালিয়েছে, নথিপত্র নষ্ট করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই প্রক্রিয়া অমানবিক এবং 110 জনের মৃত্যু হয়েছে এসআইআরের ফলে সৃষ্ট আতঙ্কে। এই রাজ্যে 110 জনের মৃত্যু হয়েছে এবং এই প্রক্রিয়ার জন্য আইনি লড়াই চলছে একদিকে, অন্যদিকে এটার জন্য বৃহত্তর আন্দোলনেরও ডাক দেওয়া হয়েছে। আজকে নেতাজির জন্মদিনে মুখ্যমন্ত্রী বলেছেন যে নেতাজি যদি বেঁচে থাকতেন তাকেও হয়তো শুনানিতে ডাকা হতো। এবং অন্যান্য যেটা আরেকটি বিষয়, যেটি হচ্ছে বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষ, না ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া বা নতুন নাম তোলা, যে ফর্ম 7, তাই নিয়ে তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। তো এই জায়গা থেকে যা দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট গত 19শে জানুয়ারি 2026-এ এই এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে নির্দেশ দিয়েছে এবং যাদের নাম যৌক্তিক অসঙ্গতি তালিকায় আছে তাদের নামের তালিকা গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিসে প্রকাশ করতে হবে, সাধারণ মানুষের যাতে সুবিধে হয়। বিভিন্ন সংগঠন এই নিয়ে কিন্তু রাস্তায়ও নেমেছে। এখন প্রশ্ন হলো যে জায়গাটা, এবং সুপ্রিম কোর্ট কিন্তু একটা বিষয় বলেছে যে এসআইআর যেরকম হচ্ছে করতে হবে, নিশ্চয়ই তার ভুল ত্রুটি যেগুলো আছে সেটা সংশোধন করতে হবে, কিন্তু অবশ্যই যে সমস্ত জেলায় যারা জেলা শাসক রয়েছেন তাদেরকে দায়িত্ব নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে, অর্থাৎ এসআইআরের কাজ যাতে সম্পূর্ণভাবে করা যায়। কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে, আজ এসআইআর কি আদৌ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে? যারা রোল অবজারভার এসছেন তারা কি আদৌ সুষ্ঠুভাবে এই এসআইআর প্রক্রিয়া কাজ করতে পারবেন? এই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন। তাহলে কি হবে? আগামী 14ই এপ্রিল 14ই ফেব্রুয়ারি স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। সেই দিন কি এই ভোটার তালিকা প্রকাশ হবে? অনেকগুলো প্রশ্ন। তো আজকে এই প্রশ্নগুলো নিয়েই আমাদের এই রাত 8টার আলোচনা। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অরূপ কালী। অরূপদা, স্বাগত। অরূপদা, যেটা প্রশ্ন, যে আমরা যেভাবে দেখছি যে বিভিন্ন জায়গায় ভাঙচুর, আমি যে ব্রিফটা এতক্ষণ ধরে করলাম তাতে কিন্তু সবশেষে একটাই জিনিস, যে সুপ্রিম কোর্ট বলেছে যে এসআইআর সুষ্ঠুভাবে করতে হবে এবং তার জন্য নিরাপত্তা দিতে হবে। কিন্তু যে অবস্থা দাঁড়াচ্ছে ধীরে ধীরে সমস্ত জায়গায়, একদিকে রাজনৈতিক সংঘর্ষ, ভিডিও ভাঙচুর, রাস্তাঘাট অবরোধ, এই যে বিষয়টা দেখা হচ্ছে, এবং তৃণমূলের বেশ কয়েকজন নেতা, বিধায়ক তারাও নির্বাচন কমিশনকে যেভাবে কথা বলছে বা যে উত্তেজনা ছড়াচ্ছে তা নিয়েও কিন্তু একটা এসআইআরের নিয়ে একটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে। আদৌ কি সম্ভব হবে এসআইআর প্রক্রিয়া ঠিকমতো কাজ করা? কি বলছো, কি বলবেন? তুমি যেখানটায় বিপ্লব শেষ করলে আমি সেখানটা দিয়েই শুরু করছি। সেটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি যে তালিকা তো প্রকাশ হওয়ার কথা, যে সংশোধিত যেটা ভোটার তালিকা, আমার পুরো মাত্রায় সন্দেহ আছে যে 14ই ফেব্রুয়ারি সেই তালিকা আদৌ প্রকাশিত হতে পারবে কিনা। বর্তমানে যে জায়গায় এসআইআর সংঘাত আর কি গড়াচ্ছে বিপ্লব, এটা আরো তীব্রতর হবে শনিবার দিন, যখন এই 1,36,00,000 যেটা এই ডিসক্রিপেন্সির যে তালিকা বেরোবে, এবং সেটা শুধুমাত্র বিডিও অফিস নেই, এবার ব্লকে থাকবে, ওয়ার্ড অফিসে থাকবে, সব জায়গায় এই তালিকাটা এবার টাঙিয়ে দেওয়া হবে এবং এই তালিকার ওপর শুনানি হবে। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বিডিও অফিসে গিয়ে ভাঙচুর করা হচ্ছে। যে ভাঙচুরের জেরে ফারাক্কার যে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নামে এফআইআর করার নির্দেশ দিয়েছে
নির্বাচন কমিশন। কমিশন। হ্যাঁ, গতকাল 5টার মধ্যে এই এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরেও সময় বেরিয়ে যাচ্ছে, কোনো এফআইআর আর কি ডিএম করেননি। সেখানে শোনা যাচ্ছে মনিরুল ইসলাম নাকি এসডিও কে একটা চিঠি দিয়েছেন যে তিনি আর কি তিনি এটা করতে চাননি, বা যাই হোক তার একটা যুক্তি খাড়া করেছেন, কিন্তু এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো এফআইআর করা হয়নি। শুধু এটা নয়, তার আগে আমরা যেটা দেখেছিলাম, নির্বাচন কমিশন যখন এই দুজন ইআরও এবং দুজন এইআরওর বিরুদ্ধেও এফআইআর করার নির্দেশ দিয়েছিল, তাদের সাসপেন্ড করা হয়েছিল, কিন্তু এফআইআরটা করা হয়নি। অর্থাৎ যে নির্দেশ নির্বাচন কমিশন দিচ্ছে, রাজ্য সরকার কিন্তু এখনো পর্যন্ত তার কোনো মান্যতা দিচ্ছে না। সুপ্রিম কোর্ট তার রায়ে পরিষ্কারভাবে বলে দিয়েছে, যদি কোনো জায়গায় এসআইআর কে কেন্দ্র করে গোলমাল হয়, তার দায়িত্ব সম্পূর্ণভাবে থাকবে হচ্ছে ডিজির ওপর, এবং শনিবার জেলা শাসক, যে সংশ্লিষ্ট জেলা শাসকের উপরেও দায়িত্ব বর্তাবে। হ্যাঁ, ওই লোক কিভাবে দেয়া হলো, এখনো পর্যন্ত আমরা দেখছি রাজ্য সরকার পদে পদে বাধা সৃষ্টি করছে। এবার যে লোক নিয়োগ, ফলে এই 1,36,00,000 ভোটারের যখন তালিকা বেরোবে বিপ্লব, সেই তালিকা যখন পঞ্চায়েত অফিসে বেরোবে, সব জায়গায় বেরোবে, গোলমালের কিন্তু একটা আশঙ্কা আছে, পূর্ণ মাত্রায় আছে। সেখানে কিভাবে পুলিশ প্রশাসন এটার সঙ্গে আর কি মানিয়ে চলতে পারে, নির্বাচন কমিশনের নির্দেশ ফলো করে। কারণ আমরা ইতিমধ্যে দেখেছিলাম যে জ্ঞানেশ কুমার তিনি কিন্তু স্পষ্ট নির্দেশ দিয়েছেন, সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করে তিনি ডিজিকে পাঠিয়েছেন, তিনি চিফ সেক্রেটারিকে পাঠিয়েছেন, তিনি কলকাতার পুলিশ কমিশনারকে পাঠিয়েছেন, এবং বলেছেন যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ যেন অক্ষরে অক্ষরে মানা হয়। যদি মানা না হয়, তাহলে তাদের বিরুদ্ধে আর কি করা, যারা মানেননি, কড়া ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এখানেও একটা প্রশ্ন আছে বিপ্লব, সেটা হচ্ছে নির্বাচন কমিশন কিন্তু এখনো পর্যন্ত যা করছেন সেটা নির্দেশ দিচ্ছেন। এবার নির্দেশ না মানলে নির্বাচন কমিশন তারপর কি? কারণ আমরা দেখতে পাচ্ছি এরা নির্দেশ মানছে না, এফআইআর করার নির্দেশ দিচ্ছে, নির্দেশ মানছে না, নানা রকম নির্দেশই মানা হয় না। সেখানে কিন্তু জনপ্রতিনিধিত্ব আইনে নির্বাচন কমিশনের হাতে ক্ষমতায় আছে যে নির্বাচন কমিশন কিন্তু ব্যবস্থা নিতে পারে। ধরো যে ডিএম, সে যদি আর কি এফআইআর না করে, তাহলে ডিএম এর বিরুদ্ধে কি ব্যবস্থা নিল? যারা যে ধরো যে ইআরও এইআরও, তাদের বিরুদ্ধে যারা এতদিন ধরে তাদের বিরুদ্ধে এফআইআর হয়নি, তারা চিফ সেক্রেটারির কাছে 72 ঘন্টার মধ্যে রিপোর্ট চাইছে। আমার দেখার রিপোর্ট পাওয়ার পর তারা কি করে, কারণ একটা স্ট্রং অ্যাকশন যদি না হয়, তাহলে এই এসআইআর প্রসেস যেভাবে চলছে, জানি না সেটা ধরো আরো বাধার সম্মুখীন হবে। তো একদিকে যখন এই লজিক্যাল ডিসক্রিপিয়েন্সির তালিকা বেরোবে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে যাদের যে নথি নেই সেই নথি তারা তৈরি করে দেবে, সেটাই তো বলা হয়েছে। সেই নথি তারা তৈরি করে দেবে। তৃণমূল কংগ্রেসের যারা ক্যাম্প বসানো হয়েছে তারা সরকারের সঙ্গে যোগাযোগ করবে এবং সেই নথি তৈরি করে দেবে। একদিকে লজিক্যাল ডিসক্রিপিয়েন্সি, সেখানে নানা রকম দেখা যাবে কি আছে না আছে। উল্টো দিকে তোমার যদি ক্যাম্প বসিয়ে নথি তৈরি করে দেওয়া হয়, সেটা আবার 10 দিনের মধ্যে জমা দেওয়া হয়, সেটা কিন্তু তারপরে তুমি আপলোড করতে হবে। এরকম নয় যে যাটা জমা দেবে সেটা স্ট্যাম্প মেরে জমা দেবে, নথি তারা পেয়েছে সেটা স্বীকার করে জমা দেবে, কিন্তু তারপর ইআরও সেটাকে আপলোড করবে এবং সেটা দেখা হবে যে সেই নথিগুলো ঠিক কিনা, আর কি জালি কিনা, এটা দেখতে হবে, সেটা দেখবে কমিশনের তরফে। তাহলে পুরো প্রসেসটা যেটা ভাবা হয়েছিল যে এটা যা ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারির মধ্যে শেষ করা হবে এবং 14 তারিখ তালিকা বেরোবে, চূড়ান্ত তালিকা, সেটা আমার মনে হয় না বর্তমান পরিস্থিতিতে এইভাবে যে কমিশনের কাজ এগোচ্ছে স্মুথলি সেটা একেবারে করা যাবে। বিপ্লব, খুব কঠিন বর্তমান সময় দাঁড়িয়ে 14 তারিখ তালিকা, চূড়ান্ত তালিকা বেরোনোর সম্ভাবনা খুব কম। আচ্ছা, এই জায়গা থেকে অরূপদা, জানি না মানে এখন কি হবে, কিন্তু একটা প্রশ্ন যে গতকাল শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি তিনি একটা অভিযোগ করেছেন প্রেস কনফারেন্স করে। তিনি বলছেন, জ্ঞানেশ কুমারকে বলেছেন যে তিনি এই রাজ্যে এসে দেখে যান তৃণমূলের যারা বিএলও বা তৃণমূল বিএলওদের দিয়ে এমনভাবে তথ্য বিকৃতি করে শুনানিতে লোককে নিয়ে আসছে বা ডাকাচ্ছে, বিশেষ করে সমাজের যারা বিশিষ্ট জন
সেই সব সমাজের বিশিষ্ট জনকে শুনানিতে ডাকানোর ব্যবস্থা করছে, যাতে সাধারণ মানুষের কমিশন সম্পর্কে একটা নেগেটিভ ধারণা তৈরি হয় এবং কমিশন যাতে মানুষের কাছে একটা বিতৃষ্ণা তৈরি হয় কমিশনের বিরুদ্ধে। কি বলবে এটা নিয়ে? দেখো, এমনি এই অভিযোগ যে করছে তার মধ্যে যে একেবারে বিপ্লব সারবর্তা নেই সেটা এক কথায় উড়িয়ে দেওয়া যাবে না। ধরো এই যারা বিএলও, যারা বিডিও, যারা এসডিও, তারা তো রাজ্য সরকারেরই কর্মী। ধরো দুদিন আগে এই পঞ্চায়েত ভোট হয়ে গিয়েছে, তো এই পঞ্চায়েত ভোটের সময় এই আধিকারিকদের রোল কি ছিল? এই বিডিও বা এসডিও দের তারা বিভিন্ন জায়গায় দেখবে নথি জমা দিতে পারেনি, যারা জয়ী প্রার্থী তাদের হারিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু নানাবিধ অভিযোগ ছিল তো পঞ্চায়েতের সময়। তো পঞ্চায়েত ভোট যখন শেষ হয়ে গেল, এরা তখন নির্বাচন কমিশনের হয়ে কাজ শুরু করলো, কিন্তু তাদের সঙ্গে আর কি তাদের উপর মারাত্মক চাপ। মুখ্যমন্ত্রী পর্যন্ত বলে দিয়েছে যেন কারোর নাম বাদ না যায় সরকারি অনুষ্ঠান থেকে, সেটা উনি বলেছেন বিএলওদের, যে কারণ বিএলওরা কারা, তারা সবই তো সরকারি কর্মচারী, ফলে তাদের উপর একটা মারাত্মক চাপ আছে। এবং এই বিএলওদের পেছনে বিএলএরা এক সময় ম্যান মার্কিং করার কথা বলেছিলেন তৃণমূলের তরফে, যাতে তাদের ম্যান মার্কিং করা হয়, কে কোথায় কি করছে, ফলে বিএলওদের একটা চাপ আছে। কিন্তু শ্রমিক ভট্টাচার্য যখন এই কথা বলছেন, একই সঙ্গে ধরো যেটা শ্রমিক ভট্টাচার্য নয় অরূপদা, আমি বলছি শ্রমিক ভট্টাচার্য শুধু নয়, অমর্ত্য সেনকে যখন এই শুনানির জন্য নোটিশ পাঠানো হবে, সেই নোটিশ পাঠানোর আগে তৃণমূলের তরফে কিন্তু অভিযোগ মানে অলরেডি তখন বলে দেওয়া হয়েছে যে অমর্ত্য সেনকেও ডাকা হচ্ছে। শুভেন্দু অধিকারী কিন্তু তখন প্রশ্ন তুলেছিলেন যে আইপ্যাকের তরফ থেকে সরাসরি বলেছিলেন যে আইপ্যাককে দিয়ে এই সবগুলো করানো হচ্ছে। ঠিকই, অমর্ত্য সেনের দেখো যেটা নির্বাচন কমিশনের যেটা আর কি নির্দেশ, সেটা হচ্ছে 85 বছর হয়ে গেলে তার বাড়িতে যাবে, তার বাড়িতে গিয়ে তাকে কেন্দ্রে আসতে হবে না, শুনানি কেন্দ্রে। সেক্ষেত্রে অমর্ত্য সেনের ক্ষেত্রেও তো সেটা আলাদা হতে পারে না। এবং অমর্ত্য সেনের ক্ষেত্রে ওখানেও একই জিনিস, যে পরবর্তীকালে যেটা হচ্ছে ওখানকার যারা ইয়ারও আছে বা ইয়ারিও আছে তাদের বিরুদ্ধে এই অভিযোগটা হচ্ছে, তারা ইচ্ছা করে এটা প্রেসকে এই খবরটা করে দিয়েছে এটা। কিন্তু সেখানে নির্বাচন কমিশনকে ধরো যেটা বলছি তাদের ভাবমূর্তি খারাপ করছে, তাহলে নির্বাচন কমিশনের তরফে কাউকে শোকজ কেন করা হলো না, সেই প্রশ্নটাও কিন্তু আমার আছে। সেখানে কমিশন বলার পরও ধরো যে সমস্ত 85 বছরের উপরের মানুষ আজকে শুনানি কেন্দ্রে আসছে, তাদের বাড়িতে যাওয়া হচ্ছে না, এটা কেন? তারপরেও কোনো বিএলও, ইআরও বা এইআরওর বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে? কমিশন কি তাদের একদম এই জায়গা থেকেই প্রশ্ন অরূপদা। আমরা যেটা দেখছি শুধু রোল অবজারভার বাড়ানো হচ্ছে, কেন্দ্রীয় যারা কর্মচারী আধিকারিক তাদেরকে মানে কেন্দ্রের যারা রয়েছে কেন্দ্রীয় সরকারের কর্মচারী যারা বা কর্মী যারা, তাদের থেকে যারা অফিসার স্তরের বা আধিকারিক স্তরের তাদেরকে অবজারভার আরও বাড়ানো হচ্ছে। কিন্তু শুধু কি এই অবজারভার বাড়িয়ে নজরদারি করে কি সম্ভব? স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত তিনি কিন্তু একটা কথা বলেছেন যে কমিশনের উদ্দেশ্য হচ্ছে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করা, এইটা হচ্ছে প্রথম প্রায়োরিটি। কিন্তু এই প্রায়োরিটি দেখতে গিয়ে যে এই যে পুরো জিনিসটা একটা ঘোট পাকছে এবং পদে পদে ধাক্কা খাচ্ছে, নির্বাচন কমিশন কেন এই জায়গাটা অভিযোগ থাকা সত্ত্বেও নিচ্ছে না? এবং এটা শুধু যে বিজেপি করছে তা নয় অভিযোগ, এটা কিন্তু বহু মানুষ যারা শুনানিতে ডাক পেয়েছেন বা পাচ্ছেন, তারা ইনভিটেশন ফর্ম যখন জমা দিয়েছেন তারা নিজেরাও বলছেন যে আমাদের এত কিছু দেওয়ার পরেও এটা তো নিশ্চয়ই অনেকে বিএলওকে এর জন্য দায়ী করছেন। তাহলে কেন বিএলওদের শাস্তি হবে না, বা যারা এই নির্বাচনের কাজে অর্থাৎ কমিশনের সঙ্গে এই এসআইআর সংক্রান্ত কাজে যুক্ত তাদের বিরুদ্ধে কেন এখনো তদন্ত হবে না দ্রুত? সেটাই বলছি। প্রথমত দেখো, এটা ঠিক যে নির্বাচন কমিশন নানা রকম নির্দেশ নিয়েও প্রশ্ন আছে। অনেক সময় আজকে এটা, কালকে এটা, অ্যাপে আজকে এটা ডিলিট, সেটা নিয়েও কমিশনের তরফে একটা প্রশ্ন নিশ্চয়ই আছে। কিন্তু তারপরেও মোট 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত এলাকায় আজকে একসাথে এসআইআর হচ্ছে, কিন্তু অন্য কোনো রাজ্য থেকে কি তুমি এই খবর পাচ্ছ? না, একদমই না। আজকে তামিলনাড়ু বা কেরালাতেও হচ্ছে, সেখানে তো বিজেপি সরকার নেই। একটা সময় এই কেরালা সরকার কিন্তু বলেছিল
যাতে এসআইআরটা পিছিয়ে দেওয়া হয়, কারণ তাদের স্থানীয় স্তরের নির্বাচন চলবে। এই সময় দাঁড়িয়ে এই যে যারা সরকারি যারা আধিকারিক আছেন তাদের এসআইআর এর কাজে লাগানো যাবে না। তারা সেটা আদালত পর্যন্ত গিয়েছিল কেরালা সরকার, কিন্তু তারপরেও এসআইআর যখন হয় তারা কিন্তু সেটা রাজ্য সরকারের তরফে সেখানে এরকম সংঘাতের রাস্তায় যাওয়া হচ্ছে না। একইভাবে তামিলনাড়ুতেও তাই। ধরো আজকে উত্তরপ্রদেশে 2,89,00,000 নাম বাদ গেছে বিপ্লব। তো এখনো পর্যন্ত 2,89,00,000 নাম বাদ যাওয়ার পর তুমি কি দেখেছো লোকজন রাস্তায় নেমে পড়েছে? হ্যাঁ, ওখানেও হয়তো গন্ডগোল হতে পারে। ওখানে প্রায় তোমার 46 লাখ মৃত মানুষের নাম বাদ গেছে। তা ওখানেও তো নিশ্চয়ই কিছু গোলমাল হতে পারে, এনুমারেশন ফর্ম ফিল আপে হতে পারে, কিন্তু কেউ রাস্তায় এসেছে। এই যে 7 নম্বর ফর্ম যে দিয়ে এখানে যেদিন গোলমাল হলো সেদিন 7 নম্বর ফর্ম সমাজবাদী পার্টি 1 লক্ষ জমা দিয়েছে। তাহলে 1 লক্ষ তো তারা জমা দিতে পেরেছে, তাদের তো নিয়ে 7 লক্ষ, তাদের তো ফর্মগুলো পুড়িয়ে দেওয়া হয়নি, রাস্তায় মারধর করা হয়নি। এখানে একদিকে দেখা যাচ্ছে এটা হচ্ছে, উল্টো দিকে পুলিশের কোনো সাপোর্ট পাওয়া যাচ্ছে না একদম। নির্বাচন একদম যেটা স্ট্রিক্টলি যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ আছে কোনো অবস্থাতেই সেটা পাওয়া যাচ্ছে না। এবারের কথা হলো যে এর পরেও আদালত এবং নির্বাচন কমিশন কি চুপ করে থাকবে? একদম। যদি চুপ করে থাকবে তাহলে পুরো জিনিসটা, যেটা এই যে তুমি বললে, সুব্রত গুপ্ত বলেছেন, তাহলে সুষ্ঠু এবং অবাধ একটা স্বচ্ছ ভোটার তালিকা কোনো অবস্থাতেই তৈরি হবে না। এই যদি না এখানে ধরো রাষ্ট্রপতি শাসন করে হয় বা 355 জারি করে হয়, যাই হোক সেরকম একটা 355, 356 জারি করে হয়, নচেত কোনো অবস্থাতেই এটা হবে না। পদে পদে বাধা সৃষ্টি হবে। সেই জায়গায় একদম আমার যেটা মনে হচ্ছে, এবং খুব ইন্টারেস্টিং বিপ্লব, নির্বাচন কমিশনের তরফে ইডির পর তারা কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টে যে হলফনামা জমা দিয়েছেন সেটা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন এবং বলেছেন যে মুখ্যমন্ত্রী উস্কাচ্ছে বলেই গোলমালগুলো হচ্ছে। নানা জায়গায় মুখ্যমন্ত্রী যেমন করছেন, তার অধীনে থাকা মন্ত্রীরা করছেন, নেতারা করছেন। তারপরে আজকে এমনকি মাইক্রো অবজারভারদের পর্যন্ত মুখ্যমন্ত্রী হুমকি দিয়েছেন, নির্বাচন কমিশনকে হুমকি দিয়েছেন। সেটা ফ্যাক্টস ফিগার সহ হলফনামা জমা দেওয়া হয়েছে সেখানে। এবার পরের দিন যখন উঠবে তখন কিন্তু এই বিষয়টা বিপ্লব থাকবে সেখানে। একদম একদম। আমরা সেদিকেই নজর রাখবো যে আগামী দিনে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে যে হলফনামা জমা দিচ্ছে সেটা যেমন একদিকে যে কি ব্যবস্থা নিচ্ছে, এই যে যেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল ডিজিকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয়, স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করতে হলে এসআইআর হবে, এবং তার জন্য যা যা অভিযোগ সরকার পক্ষে রয়েছে সেটা নিয়েও তারা যেমন নির্দেশ দিচ্ছে সুপ্রিম কোর্ট, তেমন আবার সরকারকেও কিন্তু কিছু নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের এই নির্দেশ নির্বাচন কমিশন মান্যতা দিলেও সরকার কি মান্যতা দিচ্ছে? আইন শৃঙ্খলা আদৌ কি স্বাভাবিক হবে? এগুলো অনেকগুলো প্রশ্ন। আর মাত্র কয়েকটা দিন, আজকে আমরা যেখানে রয়েছি 23 তারিখ, মাঝে 8 আর 14 অর্থাৎ 22 দিন বাকি রয়েছে। 22 দিনের মধ্যে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করা কি সম্ভব? এটা একটা বড় প্রশ্ন। বিশেষ করে এই বাংলায় 3টি কেন্দ্রশাসিত রাজ্য সহ 12টি রাজ্যে, যেটা এই বাংলাও রয়েছে, যে এসআইআর হচ্ছে, সেই এসআইআরে একমাত্র বাংলা বাদে আর কোথাও কিন্তু আমরা এই খবরগুলো পাচ্ছি না। এত অশান্তি, এত বিক্ষোভ, এটা কিন্তু হচ্ছে না। তাহলে কি এই বাংলায় এসআইআর স্থগিত হয়ে যাবে? টাইম মতো নির্বাচন হবে তো? অনেকগুলো প্রশ্ন কিন্তু জড়িয়ে রয়েছে। আমরা দেখব যে আদৌ হয় কিনা, এবং যে বিরোধীদের যে দাবি, এ রাজ্যে যারা বিরোধী দল তাদের যে দাবি, নো ভোট, নো এসআইআর, নো ভোট, নো এসআইআর, নো ভোট, এসআইআর না হলে কোনো ভোট হবে না। তাহলে কি সেদিকেই এগোচ্ছে? নজর আমাদের সেদিকেই থাকবে। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন। নমস্কার।